হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকের ভিডিওতে আমরা WBH-এর যে টেস্ট পেপারটা রয়েছে সেখানে ফিজিক্সের প্রথম স্কুলের 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। তোমাদেরকে বলে রাখি, আমাদের এই চ্যানেলে WBH এবং WBT এর টেস্ট পেপারে যে সমস্ত স্কুলগুলি সম্পর্কে কোশ্চেন দেওয়া আছে সেগুলো সম্পর্কে ডিটেলসে 1 নম্বর এবং 2 নম্বরের ভিডিওগুলো কিন্তু পরপর আসতে চলেছে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রী হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, ফার্স্ট কোশ্চেন একের দাগের আই কি বলছে যে 1 কুলম সমান ড্যাশ ইএসইউ 3 × 10⁻10, 3 × 10⁻9, 3 × 10⁻8 নাকি হচ্ছে 1/300 ইএসইউ। তাহলে দেখো 1 নম্বর কোশ্চেন যেটা বলছে যে 1 কুলম সমান ড্যাশ ইএসইউ আধান, তাই তো 1 কুলম সমান কত ইএসইউ আধান হয় না? আমরা জানি 3 × 10⁻9 ইএসইউ আধান হয়, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি দেখো 2 এর দাগের কোশ্চেনে। 2 এর দাগের কোশ্চেনে কি বলছে? একটি তড়িদাহিত ফাঁপা ধাতব গোলক কিছু পরিমাণ আধান বহন করে। গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব সর্বদা শূন্য, সর্বদা একটি ধনাত্মক বিভব, সর্বদা একটি ঋণাত্মক বিভব নাকি ধ্রুবক হবে। দেখো, যদি আমরা ফাঁপা গোলকের কথা বলি তাহলে এই গোলক যখন আধান বহন করবে এই ওপরই পৃষ্ঠে আধানগুলো থাকবে, এর ভেতরের কোনো বিন্দুতে কোনো আধান থাকবে না, যার ফলে ওর যে হচ্ছে বিভবটা হবে সেই বিভবটা সবসময় কিন্তু ধ্রুবক হয়ে যাবে। বিভবটা সবসময় কী হবে? বিভবটা সবসময় ধ্রুবক হবে, অর্থাৎ অপশান নম্বর ডি হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 2 এর দাগের অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমাদের যে যদি কারো কাছে WBH-এর সেট মানে টেস্ট পেপার থেকে থাকে তাহলে দেখবে এই অ্যান্সারটার প্রথম অ্যান্সারটার ভুল উত্তর দেওয়া আছে। ঠিক আছে, এটা কিন্তু অপশান বি হচ্ছে সঠিক উত্তর হবে। আর একটা কথা বলে রাখি, এই সমস্ত কোশ্চেনগুলো যে আলোচনা করছি এই কোশ্চেন সেটের PDF কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, চলে আসছি দেখো 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো? 3 নম্বর কোশ্চেন বলছে দেখো 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও 2 ওহম আভ্যন্তরীণ রোধে দুটি কোষকে সমান্তরালে রেখে বহির্বর্তনীর 2 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। বহির্বর্তনীতে প্রবাহ কত হবে? তাহলে কি বলছে? 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও 2 ওহম আভ্যন্তরীণ রোধে দুটো কোষকে সমান্তরাল সমবায়ে রেখেছে। তার মানে কি, ছবিটা কীরকমভাবে হবে? এরকমভাবে দুটো কি আছে? সমান্তরাল সমবায়ে দুটো কোষ আছে। ঠিক আছে, দুটো কোষ আছে আর প্রত্যেকটারই একটা আভ্যন্তরীণ রোধ রয়েছে। ঠিক আছে, আর এটাকে বাইরের একটা 2 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা কোষের হচ্ছে তড়িৎচালক বল কত? 1.5 ভোল্ট করে, আর প্রত্যেকটা কোষেরই আভ্যন্তরীণ রোধ 2 ওহম করে, আর বাইরে যে রোধটার সঙ্গে যোগ করা হয়েছে সেটাও 2 ওহম। এবারে দেখো, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে ভি সমান হচ্ছে I × R, তাই তো? ভি সমান কত জানি? I × R জানি, তাই তো? এবার আর এর কথা যদি বলি, এখানে দেখো এই যে 2 ওহম আর এই 2 ওহম কী রয়েছে? পরস্পরই কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে। এরা যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে আমি মনে করলাম এদের তুল্যরোধটা কত? R ড্যাশ। তাহলে R ড্যাশ সমান কত হবে? R ড্যাশ সমান হবে দেখো 2 ওহম আর 2 ওহম, তাহলে 1/R ড্যাশ সমান কত হয়ে যাবে? 1/2 + 1/2। দেখো হাফ হাফ যোগ করলে কত হবে? 1। তার মানে R ড্যাশের মান কত হবে? না 1 ওহম হবে। এবারে এই যে দুটো যে হচ্ছে আমাদের রোধ রয়েছে তার সঙ্গে এই 2 ওহমটা কিন্তু কিসে রয়েছে? শ্রেণী সমবায়ে রয়েছে। তাহলে মোট তুল্যরোধ যদি আমি R ধরি, মোট তুল্যরোধ, ঠিক আছে, তুল্য রোধ যদি আমি R ধরি তাহলে R সমান কী হবে? না 1 প্লাস এই দেখো 2 আছে, তার মানে কত হয়ে যাবে? 3 ওহম হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো আমার তড়িৎচালক বল অর্থাৎ ভি এর মানটা কত বলছে? ভি এর মানটা বলছে হচ্ছে 1.5 আর 1.5, দুটোকে কিসে লাগানো আছে? দুটোকে সমান্তরাল সমবায়ে লাগানো আছে। সমান্তরাল সমবায়ে রাখলে এই দুটো বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ তৈরি হবে সেটা কিন্তু 1.5 ভোল্টই তৈরি হবে। তার মানে সমান্তরাল সমবায়ে তুমি এই যে 1.5 ভোল্ট হোক আর 2 ভোল্ট হোক আর 6 ভোল্ট হোক, যতগুলো তুমি রাখো না কেন, দুই প্রান্তের বিভব প্রভেদ কিন্তু ওই 1.5 ভোল্ট বা 2 ভোল্টই তৈরি হবে। এটাকে যদি আমি শ্রেণী সমবায়ে রাখতাম তাহলে 1.5-3 ভোল্ট কিন্তু তৈরি হতো। ঠিক আছে, তাহলে ভি এর মান 1.5 ভোল্ট। এবারে আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে বের করতে দিয়েছে প্রবাহ মাত্রার মান, তাই তো? তাহলে প্রবাহ মাত্রার মান যদি আমি রাখি তাহলে দেখো I সমান, দেখো ভি সমান IR, I সমান কী হবে? V/R হবে। তাহলে I সমান V/R। ভির মান কত? ভির মান হচ্ছে 1.5 ভোল্ট। তাহলে 1.5/R এর মান কত বেরিয়েছে? 3 ওহম। তাহলে 1.5/3, তাহলে 1 কত হয়ে যাবে? 2। তার মানে 1/2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, দেখো কত নম্বর অপশানে রয়েছে 1/2টা? দেখো 1/2 তোমার রয়েছে অপশান বিতে। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 3 এর দাগের কোনটা হয়ে গেল? অপশান বি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে গেল। চলে আসবো 4 এর দাগের কোশ্চেনে। দেখো 4 এর দাগের কোশ্চেন কী বলছে? 4 এর দাগের কোশ্চেন বলছে দেখো যে অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম এককটি কোন ভৌত রাশির একক? ঠিক আছে, অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম
এই ভৌত রাশিটি কার হচ্ছে একক। তাহলে অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম রয়েছে, তাহলে দেখো এই যে অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম, তাহলে দেখো অ্যাম্পিয়ার, এই যে অ্যাম্পিয়ারটা কিসের একক হয়, অ্যাম্পিয়ারটা তড়িৎ প্রবাহ মাত্রার একক হয় বা তড়িৎ প্রবাহের একক হয়, ঠিক আছে, যাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। আর এই যে ওহমের কথা যদি বলি, ওহম হচ্ছে আমাদের কি, ওহম যে এককটা সেটা কিসের একক হয়, রোধের একক হয়, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম মানে, অ্যাম্পিয়ার স্কোয়ার মানে নিশ্চয়ই এখানে আই এর স্কোয়ার ছিল, তার মানে আই স্কোয়ার ইন্টু কত আছে ওহম, ওহম মানে রেজিস্ট্যান্স অর্থাৎ আর, তাহলে আই স্কোয়ার আর। এটা কিসের একক হয়, এটা পি এর একক হয়, তড়িৎ কোনো বর্তনীতে তার ক্ষমতার এককটা পি সমান আই স্কোয়ার আর হয়। তার মানে এই পিটা, এই যে আই স্কোয়ার আর বা হচ্ছে অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম, এটা কার একক হবে না তড়িৎ ক্ষমতার একক হয়ে যাবে, তড়িৎ ক্ষমতার একক হয়ে যাবে। কোনটা হয়ে যাবে, অপশান নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, এটা তাহলে অপশান সি রাইট অ্যান্সার হয়ে গেল। আরেকটা কথা বলে রাখি, এই যে তড়িৎ ক্ষমতার আরও দুটো কিন্তু ফর্ম রয়েছে। কী কী ফর্ম রয়েছে, পি সমান ভিআইও হয়, আবার হচ্ছে দেখো এখান থেকে দেখো আই স্কোয়ার আর তো হয় আমি বললাম, আরেকটা যেটা হয় সেটা হচ্ছে কি তোমার সরি, সেটা হচ্ছে তোমার কি, সেটা দেখো এটা আই স্কোয়ার আর দিয়ে প্রকাশ করেছি, এটা ভিআই দিয়ে প্রকাশ করেছি, তাহলে আরেকটা ভি আর দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে দেখো ভি সমান আমরা কি জানি আই আর, তোমার যদি এই ফর্মুলাটা মনে থাকে তাহলে যে কোনো একটা ফর্মুলা মনে রাখলেই তুমি তিনটে ফর্মুলা ইউজ করতে পারবে। এখান থেকে দেখো আই সমান কি লিখতে পারি, ভি বাই আর, তাহলে ভি ইন্টু আই ছিল, তাহলে ভি থাকলো ইন্টু ভি বাই আর, তার মানে কত হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর। তার মানে ক্ষমতা আই স্কোয়ার আরও হতে পারে, ভিআইও হতে পারে, আবার ভি স্কোয়ার বাই আরও হতে পারে, ঠিক আছে। তাহলে তোমাকে কোশ্চেনটা অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম না দিয়ে এভাবেও জিজ্ঞেস করতে পারে যে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার কোন ভৌত রাশির একক না তড়িৎ ক্ষমতার একক। আবার বলতে পারে ভোল্ট স্কোয়ার পার ওহম কোন ভৌত রাশির একক, সেটাও কিন্তু তোমার তড়িৎ ক্ষমতার একক হয়ে যাবে। চলে আসছি আমরা দেখো 5 দাগের কোশ্চেনে। 5 দাগের কোশ্চেন কি বলছে দেখো, যে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য যদি বিটা হয়, এম ভরের কিউ আধান বিশিষ্ট কোনো কণার ওই চুম্বক ক্ষেত্রে বৃত্তগতির কম্পাঙ্ক কত হবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কত বলছে, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বলছে বি, ঠিক আছে, প্রাবল্য বলছে বি। আর কোনো বস্তুর ভর কত বলছে, ভর সমান বলছে দেখো এম বলছে। আর আধান কত বলছে না, আধান বলছে তোমার হচ্ছে কিউ। তাহলে কোনো চুম্বক ক্ষেত্রে যদি বৃত্তগতি সম্পন্ন করে তাহলে তার কম্পাঙ্ক কত হবে, দেখো কম্পাঙ্ক সমান আমরা পড়েছিলাম, কম্পাঙ্ক এন সমান পড়েছিলাম দেখো বি কিউ বাই 2πm, দেখো বি কিউ বাই 2πm, সেটাকেই দেখো একটু স্পেশালি ভেঙে আমাদের অপশান নম্বর বিতে লেখা আছে 1/2π ইন্টু কিউ বাই এম ইন্টু বি। তাহলে অপশান বি এটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা 6 দাগের কোশ্চেনে, ভিআই, ঠিক আছে। 6 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 6 দাগের কোশ্চেন বলছে দেখো যে এলসিআর বর্তনীতে কিউ গুণক হলো, এলসিআর বর্তনীতে কিউ গুণক হলো, এলসিআর বর্তনীর কথা যদি আমি বলি, সেখানে কিউ গুণকের মানটা কত হয়, কিউ গুণকের মান হয় ওমেগা 0 এল বাই আর। আর আমরা জানি ওমেগা 0 মানেই হচ্ছে ওমেগা, তার মানে ওমেগা 0 জায়গায় আমি ওমেগা লিখতে পারি, তার মানে ওমেগা এল বাই আর, ওমেগা এল বাই আর। তাহলে কোন অপশানটা সঠিক হবে, অপশান সি হচ্ছে তোমার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 6 দাগের হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট আনসার। চলে আসছি দেখো 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেন কি বলছে দেখো, যে ওহম সেকেন্ড কোন ভৌত রাশির একক। দেখো ওহম সেকেন্ড কোন ভৌত রাশির একক না, দেখো ওহম সেকেন্ডের কথা যদি আমরা বলি তাহলে ওহম সেকেন্ড কিন্তু আমাদের সাবেসাঙ্কের একক হয়ে যায়। ওহম সেকেন্ড কিসের একক, সাবেসাঙ্কের একক, ঠিক আছে। অপশান নম্বর হচ্ছে এ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলে আসছি দেখো আমাদের 8 দাগের কোশ্চেনে। 8 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 8 দাগের কোশ্চেন বলছে দেখো কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি নাকি এক্স রশ্মি। দেখো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাকে বলে না, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না। দেখো মহাজাগতিক রশ্মির কোনো মাধ্যমের দরকার পড়ে না, ঠিক আছে, গামা রশ্মিরও দরকার পড়ে না, এক্স রশ্মিরও দরকার পড়ে না, কিন্তু বিটা রশ্মির কিন্তু দরকার পড়ে। তার মানে অপশান সি ইজ দ্য রাইট আনসার, বিটা রশ্মি হচ্ছে সঠিক উত্তর, যেটা কিন্তু আমাদের মহাজাগতিক রশ্মি নয়, ঠিক আছে। চলে আসছি দেখো 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলছে দেখো, যে এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো গোলীয় দর্পণের। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত বলছে, গোলীয় দর্পণ একটা রয়েছে, ঠিক আছে, তার ফোকাস দূরত্ব কত বলছে না, ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য কত বলছে না হচ্ছে এফ, ঠিক আছে। তারপরে বলছে দেখো গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব থেকে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব যথাক্রমে এক্স ও ওয়াই হলে কোন রিলেশনটা সঠিক। দেখো এটা যদি জানো তো ডাইরেক্ট করে ফেলবে যে অপশান বি, কারণ এটাকে নিউটনের সমীকরণ বলা হয়। কিভাবে আসছে সেটা একটু বলে দিই, ঠিক আছে। ধরো মনে করো আমি কোনো একটা দর্পণ ধরলাম, গোলীয় দর্পণ ধরলাম, এবারে দেখো এই হচ্ছে আমার তার প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান বিন্দু, এটাকে ও মনে করো, ঠিক আছে। এবার এইটাকে বড় বৃত্ত অঙ্কন করলে যে
বৃত্তের কেন্দ্রটা পাবে সেটাই হচ্ছে বক্রতা কেন্দ্র, সেটাকে আমরা সি বলি। এই পয়েন্টটাকে মনে করো আমি এফ বললাম, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য। তার মানে দেখো কোনো বস্তু যদি আমার এখানে থাকে, কোনো বস্তু মনে করো এখানে আছে এ বিন্দুতে, ঠিক আছে, তাহলে ও থেকে এ পর্যন্ত অর্থাৎ ও এ সমান কী হয়ে যাবে, বস্তু দূরত্ব যাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করতাম। এবার এখান থেকে একটা রশ্মি এভাবে গিয়ে পড়লো, পড়ে কী হবে, পড়ে হচ্ছে সেটা ফোকাস থেকে বের হয়, তাই না, এখান থেকে ফোকাস থেকে বেরিয়ে গেল। আরেকটা রশ্মি এইভাবে গেল, গিয়ে যেই পথে গেল সেই পথে ফিরে এলো। এবার এই যে ছেদটা করেছে এখানেই হচ্ছে আমার প্রতিবিম্ব তৈরি হয়, এই পয়েন্টটাকে মনে করো বি। তার মানে ওবি সমান কী হয়ে যাবে, ওবি সমান হয়ে যাবে ভি। আর ও এফ সমান কত দেওয়া আছে, ও এফ সমান আমার এফ দেওয়া আছে, তাহলে ও এফ সমান কত দেওয়া আছে না হচ্ছে এফ দেওয়া আছে। এবারে বলছে দেখো যে ফোকাস থেকে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব যথাক্রমে এক্স ও ওয়াই। তার মানে ফোকাস থেকে বস্তু দূরত্ব জিজ্ঞেস করছে, মানে এইখান থেকে এতটা। এবার গোটাটা কত, গোটাটা হচ্ছে ইউ, আর এইখান থেকে এটা এতটা কত না এফ। তাহলে ইউ থেকে যদি আমি এফ বাদ দিই তাহলে আমি এই দূরত্বটা পাবো। তার মানে এক্স সমান আমার কত না ইউ মাইনাস এফ। সিমিলারলি যদি ওয়াইয়ের কথা বলি, ওয়াই আমায় কি বলছে, ওয়াই হচ্ছে আমার হচ্ছে ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। তার মানে দেখো প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে। এবারে দেখো এইখান থেকে পুরোটা দূরত্ব কত ভি, ঠিক আছে, আর এখান থেকে একটা দূরত্ব এফ। তাহলে পুরো ভি থেকে যদি আমি এফ বাদ দিই তাহলে এই দূরত্বটা পাবো, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব পাবো। তার মানে কত হয়ে যাবে, ভি মাইনাস এফ হয়ে যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবারে দেখো গলীয় তলের যে সমীকরণটা, সাধারণ সমীকরণটা হতো সেটা কি না 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f হতো, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি আমি লসাগু করি তাহলে ইউ ভি হচ্ছে লসাগু হবে, ওপরে ইউ প্লাস ভি থাকবে, সমান কত হবে 1/f। তাহলে বা দেখো কোনাকুনি গুণ করো, ইউ ভি আর 1 গুণ করলে ইউ ভি হবে, এফের সঙ্গে গুণ করলে ইউ এফ ভি এফ, ওধারে ছিল এবার হলে মাইনাস হবে, তাহলে মাইনাস ইউ এফ মাইনাস কত হবে ভি এফ সমান হচ্ছে 0। এবার উভয় পাশে আমি এফ স্কোয়ার যোগ করছি, তাহলে দেখো ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস ভি এফ প্লাস এফ এ স্কোয়ার সমান এফ এ স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে বা এবার এইখান থেকে তুমি ইউ কমন নাও, ইউ কমন নিলে দেখো ভেতরে থাকবে ভি মাইনাস এফ। সিমিলারলি এখান থেকে দেখো যদি আমি ভি মাইনাস এফ লিখে দিই তার মানে আমার এফ কমন আসছে, তবেই আমার হচ্ছে ভি মাইনাস এফ থাকবে সমান কত এফ স্কোয়ার। এবারে যদি খেয়াল করো এই যে ইউ ইন্টু ভি মাইনাস এফ ইন্টু ভি মাইনাস এফ, দুটোতে ভি মাইনাস এফ আছে, ভি মাইনাস এফকে কমন নাও, তাহলে ভি মাইনাস এফ কমন গেল, ব্র্যাকেটে কত থাকবে ইউ মাইনাস এফ সমান কত এফ স্কোয়ার। এবার যদি খেয়াল করো ভি মাইনাস এফ মানেই কত ওয়াই, তাহলে ওয়াই, ইউ মাইনাস এফ মানে কত এক্স, তাহলে এক্স সমান কত এফ স্কোয়ার, তার মানে এফ স্কোয়ার, তার মানে কত হয়ে গেল এক্স ওয়াই সমান কত এফ স্কোয়ার হয়ে গেল তোমার সঠিক, ঠিক আছে, এক্স ওয়াই সমান এফ স্কোয়ার। তার মানে কোন অপশানটা ঠিক হবে, অপশান নম্বর বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। আর এটাকেই আমরা কি বলি, এটাকেই আমরা নিউটনের সমীকরণ বলে থাকি, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত আমাদের 9টা কোশ্চেন হয়ে গেল, পরে চলে আসবো আমরা 10এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। তো দেখো 10এর দাগের কোশ্চেন কি বলছে। তাহলে আমাদের 9টা কোশ্চেন পুরো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল, আমরা চলে আসছি 10এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 10এর দাগের কোশ্চেন কি বলছে, এক্সের দাগের কোশ্চেন, ঠিক আছে, এক্স 10এর দাগের কোশ্চেন। দেখো 10এর দাগের কোশ্চেন কি বলছে, 10এর দাগের কোশ্চেন বলছে দেখো একটি প্রিজমের প্রতিসরাঙ্ক √2, ঠিক আছে, একটি প্রিজমের প্রতিসরাঙ্ক কত না √2, ঠিক আছে, √2 এবং প্রতিসারক কোণ 60 ডিগ্রি, ন্যূনতম চ্যুতিতে নিঃসৃত হতে হলে একটি আলোক রশ্মির আপাতন কোণ কত হবে। দেখো প্রিজমের কথা যদি বলি আমরা একটা সূত্র জানি, মিউ সমান সাইন I1 বাই সাইন R1, যেখানে I1টা হচ্ছে আপাতন কোণ, R1টা হচ্ছে কিন্তু I1টা আপাতন কোণ, হ্যাঁ I1টা আপাতন কোণ, R1টা হচ্ছে কি প্রতিসরণ কোণ, ঠিক আছে, বা একদম নির্গত হচ্ছে যে কোণটা দিয়ে সেটা। এবারে সাইন I1 সমান আমরা লিখতে পারি আবার সাইন ডেল্টা এম প্লাস মিউ বাই এ বাই টু, সাইন ডেল্টা এম প্লাস এ বাই টু বাই কত লিখতে পারি না সাইন এ বাই টু লিখতে পারি, ঠিক আছে। এবারে দেখো এখানে আমার কী ভ্যালু দেওয়া আছে, দেখো মিউর মান দেওয়া আছে 2, তাহলে মিউর মান কত না √2, ঠিক আছে। প্রতিসরণ কোণ অর্থাৎ R1 এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, এর মান দেওয়া আছে কত 60 ডিগ্রি, ঠিক আছে। প্রতিসারক কোণ প্রিজমের এ সমান 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে ন্যূনতম চ্যুতিতে নিঃসৃত হলে আপাতন কোণ মানে I1 এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো মিউ সমান কত সাইন I1 বাই R1 সমান এইটা আছে, তার মানে দেখো মিউ সমান আমি লিখতে পারি সাইন I1টাকে I1 রেখে দিলাম, সাইন R1 এর জায়গায় কত লিখতে পারি সাইন এ বাই টু, তাহলে সাইন এ বাই টু এর মান কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি বাই কত 2, ঠিক আছে, সমান দেখো সাইন I1 বাই সাইন 60 ডিগ্রি বাই 2 মানে কত ডিগ্রি সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। এবারে মিউর মান কত দেওয়া আছে, মিউর মান √2, তাহলে √2
টু সমান সাইন i1 বাই কত হবে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হয়? হাফ হয়, ঠিক আছে, সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ হয়। তাহলে বা দেখো কণাকণে যদি গুণ করি তাহলে সাইন i1 ইজিক্যাল টু √2 বাই কত হবে 2। এটাকে দেখো এভাবে লিখতে পারি √2 বাই 2কে লিখতে পারি √2 গুণিতক √2। তাহলে একটা √2 কী হবে? ক্যান্সেল আউট হয়ে গেল। ক্যান্সেল আউট হয়ে গেলে 1/√2 পড়ে থাকবে। 1/√2 মানে সাইন কত ডিগ্রি? না সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন i1 সমান সাইন 45 ডিগ্রি। তার মানে i1 সমান কত ডিগ্রি? i1 সমান তোমার হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে আমাদের আপাতত কোণ কত বেরোলো? 45 ডিগ্রি। কোন অপশানটা সঠিক দেখে নাও। দেখো যদি এখানে খেয়াল করো অপশান এ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। তাহলে 10-এর দাগের এ অর্থাৎ 45 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো আমরা 11 দাগের কোশ্চেনে। দেখো 11 দাগের কোশ্চেন কি বলছে? 11 দাগের কোশ্চেন বলছে আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণটি কি? ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের যে সমীকরণটা হয় সেটা হচ্ছে তোমার কি না হাফ mv ম্যাক্সের স্কোয়ার, ঠিক আছে, সমান এইচ নিউ মাইনাস হচ্ছে এইচ নিউ নট হয়। আবার এই এইচ নিউ নটটাকে আমরা কি লিখতে পারি? ডাব্লু নট লিখি, ঠিক আছে। তার মানে দেখো এইচ নিউ মাইনাস কত হবে? ডাব্লু নট, ঠিক আছে। হাফ mv ম্যাক্সের স্কোয়ার সমান কত লিখতে পারি? না হচ্ছে এইচ নিউ মাইনাস ডাব্লু নট। তাহলে হাফ mv ম্যাক্সের স্কোয়ার এবারে থাকলো, তাহলে হাফ mv ম্যাক্সের স্কোয়ার থাকলো মাইনাস ডব্লু নটটা এবারে প্লাস ডব্লু নট হবে। তাহলে প্লাস ডব্লু নট ইজিক্যাল টু কত? এইচ নিউ। দেখো কোন সমীকরণটা দেওয়া আছে? দেখো অপশান সি, ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট আনসার হেয়ার, ঠিক আছে। তাহলে এক সাইডটা অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। চলে আসবো দেখো আমরা 11 দাগের কোশ্চেন 12 দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 12 দাগের কোশ্চেন কি বলছে? 12 দাগের কোশ্চেন বলছে দেখো ট্রানজিস্টারের সক্রিয় অঞ্চলে নিঃসারক ভূমি সংগ্রাহকে ডোপিংয়ের মাত্রা যথাক্রমে ডিবিডিসি হলে, তার মানে কি বলছে? নিঃসারকের কত? নিঃসারকের হচ্ছে ডিই, নিঃসারক, ঠিক আছে, নিঃসারকের কত? ডোপিংয়ের মাত্রা ডিই। ভূমির মাত্রা কত? ভূমির মাত্রা হচ্ছে ডিবি, ঠিক আছে। আর সংগ্রাহক যেটা রয়েছে যেটাকে আমরা কালেক্টর বলে থাকি তার মাত্রা ডোপিংয়ের মাত্রা কত? ডিবি। তাহলে সরি ডিসি, ঠিক আছে। তাহলে এই যে ক্রমটা দেওয়া আছে তাদের ক্ষেত্রে সমান, কোনটার বেশি কোনটার কি এরকমভাবে দিয়েছে। তো মনে রাখবে সবসময় কি হয় যে কোনো হচ্ছে ট্রানজিস্টারের ক্ষেত্রে যখন সক্রিয় অঞ্চলের কথা বলবো তখন দেখবে যে এই যে নিঃসারকের যে ডোপিংয়ের মাত্রাটা সেটা কার থেকে বেশি হয়? সেটা হচ্ছে তোমার সংগ্রাহকের থেকে বেশি হয়। সেটা সংগ্রাহকের থেকে বেশি হয় তার থেকে আবার সংগ্রাহকের মাত্রাটা কার থেকে বেশি হয়? না হচ্ছে সংগ্রাহকের মাত্রা ভূমির থেকে বেশি হয়। কার থেকে বেশি হয়? ভূমির থেকে বেশি হয়। তার মানে ভূমির ডোপিংয়ের মাত্রা সব থেকে কম, তার থেকে একটু বেশি হচ্ছে সংগ্রাহকের, তার থেকে আরও বেশি, সব থেকে বেশি কার? না হচ্ছে নিঃসারকের বা এমিটকের। তাহলে দেখো এটা কোন অপশানে রয়েছে? অপশান ডিতে রয়েছে। তার মানে 12 দাগের হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর তোমার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 13 দাগের কোশ্চেনে XII 13 দাগের কোশ্চেনে। 13 দাগের কোশ্চেন কি বলছে? দেখো 13 দাগের কোশ্চেন বলছে 11011 হোল 2 সমান ব্র্যাকেট দিয়ে জিজ্ঞাসা চিহ্নতে 10 দিয়েছে। তার মানে এটা বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যাটাকে আমাকে ডেসিমেলে নিয়ে যেতে বলছে। দেখো নিয়ে যাওয়ার সহজ উপায় কি? আমি জাস্ট লিখে ফেলবো যা যা আছে। 1 গুণিতক 2 প্লাস, দেখো আবার আছে 1 গুণিতক 2 প্লাস 0 গুণিতক 2 প্লাস 1 গুণিতক 2 প্লাস লাস্টের দেখো 1 গুণিতক 2। এবারে কীভাবে বসাবো? এর মাথায় 0 1 2 3 আর 4। এবারে দেখো 2-এর মাথায় 4 মানে কি? 2কে 4 বার গুণ, ঠিক আছে, 2 2 4 2 8 2 16, ঠিক আছে। তাহলে 16 হয়ে গেল প্লাস 2-এর মাথায় কিউব মানে 8 প্লাস দেখো এটা তো 0 হয়ে গেল প্লাস 2-এর মাথায় 1 মানে 2 প্লাস দেখো 2-এর মাথায় 0 মানে 1 আর 1 একে 1। তার মানে যদি যোগ করি দেখো 8 আর 2 10, 10 আর 16 26 আর 1 27। তাহলে কত হয়ে যাবে? 27 হয়ে যাবে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। কোন অপশানে রয়েছে দেখো 27টা? অপশান নম্বর তোমার সিতে রয়েছে, ঠিক আছে। তাহলে 13 দাগের হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলে আসছি দেখো XIV 14 দাগে, ঠিক আছে। 14 দাগের কোশ্চেন কি বলছে? দেখো 14 দাগের কোশ্চেন বলছে দেখো যে শ্রুতি সংকেতের সর্বোচ্চ কম্পাঙ্ক F, ঠিক আছে। শ্রুতি সংকেতের সর্বোচ্চ কম্পাঙ্ক, ঠিক আছে, সর্বোচ্চ কম্পাঙ্ক। শ্রুতি সংকেতের সর্বোচ্চ কম্পাঙ্ক কত বলছে? না F বলছে, ঠিক আছে। এবারে একটি বিস্তার বিরূপিত হলে মানে অ্যামপ্লিটিউড মডুলেশন ঘটছে আর কি, তরঙ্গের পটিবেদ কত? দেখো তরঙ্গের পটিবেদ জিজ্ঞেস করছে। একটা ফর্মুলা হয় মনে রাখবে, পটিবেদ বা পটিপ্রস্থ সমান হয় 2 গুণিতক সংকেত
তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক হয়, সংকেত তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক হয়, ঠিক আছে, কম্পাঙ্ক, সর্বোচ্চ কম্পাঙ্ক। তাহলে তোমাকে এই ফর্মুলাটাই জিজ্ঞেস করে, তাহলে 2 গুণিতক সংকেত তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক কত আছে না, তোমার হচ্ছে এফ দেওয়া আছে, তাহলে 2f, তাহলে পটিবেদ বা পটিপ্রস্থ কত হয়ে যাবে, 2f হয়ে যাবে, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। একটা কথা বলে রাখি, এখানে টেস্ট পেপারে কিন্তু অপশান এ সঠিক উত্তর দিয়েছে, এটা কিন্তু ভুল, তোমার হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। পরে দেখো চলে আসবো আমরা নিচের যে এসে কিউগুলো আছে শর্ট অ্যান্সার টাইপ। দেখো 2 এর দাগের আগে কী বলছে, সার্বজনীন লজিক গেটের নাম লেখো, ঠিক আছে, 2 এর দাগের 1, ঠিক আছে, 2 এর দাগের আগে কী বলছে, সার্বজনীন লজিক গেটের নাম। দেখো সার্বজনীন লজিক গেটের কথা যদি আমরা বলি, সার্বজনীন লজিক গেট কোনগুলোকে বলা হয় না, যে সমস্ত গেটগুলোকে ব্যবহার করে আমরা যে কোনো ধরনের গেট তৈরি করতে পারবো তাদেরকে সার্বজনীন লজিক গেট বলা হয়। সার্বজনীন লজিক গেট তোমাদের অধ্যায়ে কটা রয়েছে, 2টো রয়েছে, একটা হচ্ছে ন্যান্ড, ঠিক আছে, একটা হচ্ছে ন্যান্ড, আর একটা হচ্ছে কি না তোমার হচ্ছে নর, ঠিক আছে, একটা হচ্ছে ন্যান্ড, একটা হচ্ছে নর, যে কোনো একটা গেটের নাম লিখলেই এখানে হবে, যেহেতু একটা গেটের নাম চেয়েছে। তারপরে দেখো অথবা দাগের যে কোশ্চেনটা রয়েছে, যে অর্ধতরঙ্গ একমুখীকরণে কটি ক্যাথোড ভাল্ব প্রয়োজন হয়, অর্ধতরঙ্গ একমুখীকরণের ক্ষেত্রে কেবলমাত্র একটি ক্যাথোড ভাল্বের প্রয়োজন পড়ে, ঠিক আছে। তারপরে দেখো 2 এর দাগে চলে আসি, ঠিক আছে। দেখো 2 এর দাগে কোশ্চেন কি বলছে, 2 এর দাগে বলছে দেখো প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা রাশিমালাটি লেখো, ঠিক আছে, প্রিজমের কি বলছে, বিচ্ছুরণ ক্ষমতা রাশিমালা। তাহলে প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতাকে আমরা সাধারণত কি দিয়ে প্রকাশ করি, ওমেগা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। ওমেগা সমান হয় ডেল ভি মাইনাস ডেল আর বাই ডেল, অথবা এটাকে আরেক রকমভাবে লেখা যায় মিউ ভি মাইনাস মিউ আর বাই হচ্ছে মিউ মাইনাস 1। যেখানে দেখো ওমেগাটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা, ডেল্টা ভি হচ্ছে বেগুনি আলো ব্যবহার করলে যে চ্যুতিকোণটা পাবে সেটা, এটা হচ্ছে লাল আলো ব্যবহার করলে যে চ্যুতিকোণ পাবে সেটা, এটা প্রিজমের নর্মাল চ্যুতিকোণ, ঠিক আছে। মিউ ভিটা হচ্ছে বেগুনি বর্ণের আলোর হচ্ছে প্রতিসরাঙ্ক, মিউ আরটা হচ্ছে লাল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক, আর মিউটা হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা রাশিমালা, ঠিক আছে। তাহলে দেখো এ পর্যন্ত আমাদের 2 এর দাগের 2টো কোশ্চেন কিন্তু হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো আমরা পরের কোশ্চেনে, ঠিক আছে। দেখো পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে দেখো 3 এর দাগে বলছে দেখো ব্যয়হীন প্রবাহ কাকে বলে। দেখো ব্যয়হীন প্রবাহ কাকে বলে, দেখো এটার সংজ্ঞা কিন্তু বইতে কোথাও নেই, তোমাদেরকে একটু বলে দেই, একটু মনে রাখবে, ঠিক আছে। ব্যয়হীন প্রবাহ কাকে বলে, দেখো আমরা তড়িৎ ক্ষমতা যখন মেজারমেন্ট করতাম তখন তার একটা একক ছিল ওয়াট, ঠিক আছে, ওয়াট। এই যে ওয়াট কথাটার অর্থ কি না, যদি আমি বলি যে আমাদের বাড়িতে যে বাল্বগুলো হয় সেগুলোর গায়ে লেখা থাকে দেখবে 100 ওয়াট কিংবা 60 ওয়াট কিংবা 200 ওয়াট লেখা থাকে। 100 ওয়াট কথাটার অর্থ হচ্ছে যে ওই বাল্বটাকে যদি আমি 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট লাইনের সঙ্গে যুক্ত করি তাহলে ওই বাল্বটা সর্বাধিক উজ্জ্বলতায় জ্বলবে এবং প্রতি সেকেন্ডে ও 100 জুল তড়িৎ খরচা করবে, প্রতি সেকেন্ডে কী করবে, 100 জুল তড়িৎ খরচা করবে। এবারে ব্যয়হীন প্রবাহ, ঠিক আছে, ব্যয়হীন প্রবাহ যাকে ইংরেজিতে কি বলে, ইংরেজিতে বলা হয় ওয়াটলেস, ঠিক আছে, ওয়াটলেস সরি ওয়াটলেস ফ্লো, ঠিক আছে, কাকে বলা হবে না, এমন কোনো যদি তড়িৎ যন্ত্র তৈরি করা সম্ভব যার হচ্ছে এই ওয়াট রেটিংটা, ঠিক আছে, 0, ওয়াট রেটিংটা কত, 0, তাহলে ওই যে বৈদ্যুতিক যন্ত্রটাকে যদি আমি যে কোনো বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত করি তাহলে ওটা প্রতি সেকেন্ডে কোনো তড়িৎ খরচা করবে না, ওটাকেই আমরা মূলত ব্যয়হীন প্রবাহ কিন্তু বলছি, ঠিক আছে, ওটাই কি বলছি, ব্যয়হীন প্রবাহ বলছি। তারপর দেখো বলছে কোনো তড়িৎবাহী তারের সঙ্গে একই রেখায় অবস্থিত, তারপরে দেখো 4 দাগের কোশ্চেন কি বলছে, কোনো তড়িৎবাহী তারের সঙ্গে একই রেখায় অবস্থিত কোনো বিন্দুর চৌম্বক ক্ষেত্র কত হয়, ঠিক আছে। তাহলে কোনো তড়িৎবাহী তারের সঙ্গে একই রেখায় অবস্থিত কোনো বিন্দুর কি বলছে চৌম্বক ক্ষেত্র কত হয় সেটা এবার আমরা একটু দেখে নেব। দেখো তাহলে একটু ছবিটা এঁকে নেওয়া যাক। দেখো ছবিটা কেমনভাবে হবে, এটা হচ্ছে 4 দাগের কোশ্চেন, ঠিক আছে। ছবিটা কেমন হবে, অ্যাকচুয়ালি তো হচ্ছে কোনো তারের সঙ্গে যদি হচ্ছে একই রেখায় অবস্থিত কোনো বিন্দু চৌম্বকক্ষেত্র বের করতে বলে সেটার মান কত হয়, সেটার মান কিন্তু 0 হয়, ঠিক আছে। তবে সেটা কিভাবে হচ্ছে সেটা একটু দেখে নাও। দেখো মনে করলাম যে আমার কাছে কোনো একটা এরকমভাবে তড়িৎবাহী তার আছে, মনে করো এটা হচ্ছে আমার তড়িৎবাহী তার যেটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত বিস্তৃত এবং এদিক বরাবর আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এবারে কোনো একটা পয়েন্ট যদি আমি P1 এখানে মনে করি, P1 মনে করলাম, যেটা বি পয়েন্ট থেকে কতটা দূরত্বে অবস্থিত, বি পয়েন্ট থেকে এরকম একটা দূর, আচ্ছা এটা হচ্ছে এই হচ্ছে তার হচ্ছে একদম যদি আমি উপরের দিকে বাড়িয়ে দিই তাহলে পি বিন্দু থেকে তারটার দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব এটা, যেটাকে আমি আর মনে করলাম, আর এখান থেকে এইভাবে হচ্ছে আমি এটা কি করলাম, জুড়ে ফেললাম, ঠিক আছে। তাহলে দেখো মনে করছি আমি যে প্রথম ক্ষেত্রে যে কোণটা তৈরি হয়েছে এই যে কোণটা এটা হচ্ছে কত না -θ1, যেহেতু নিচের দিকে তৈরি হচ্ছে এটা -θ1, এটা কত -θ2। সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে বি ইজিক্যাল টু কত হয়, বি ইজিক্যাল টু হয় μ0I/4 পাই আর
ব্র্যাকেটের মধ্যে কত হয় সাইন থিটা ওয়ান মাইনাস হচ্ছে সাইন থিটা টু কিন্তু হয়, ঠিক আছে। এবারে যখনই এই P1 বিন্দুটা এখানে না থেকে এখানে চলে আসবে তখনই দেখো থিটা ওয়ান আর থিটা টুর মানটা কত হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে। যখনই এটা একই বিন্দু একই সরলরেখায় চলে এলো তখনই থিটা ওয়ান সমান থিটা টু সমান কত ডিগ্রি হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে বি এর মান কত হবে না μ0/4 পাই ইন্টু I/r ব্র্যাকেটের মধ্যে কত হবে সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি। দেখো সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, এটাও 1, 1 মাইনাস 1 0, তার মানে পুরো টার্মটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে কোনো তড়িৎবাহী তারের সঙ্গে একই সরলরেখায় অবস্থিত কোনো বিন্দুর চৌম্বক ক্ষেত্র কত হবে না 0 হয়ে যাবে। নেক্সট দেখো আমরা চলে আসবো 2 নম্বরের কোশ্চেনগুলোতে, ঠিক আছে। দেখো 2 নম্বরের কোশ্চেন অর্থাৎ 3-এর দাগে, ঠিক আছে। 3-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, 3-এর দাগের কোশ্চেন বলছে যে একটা ছাত্র একটি তড়িৎ কোষ একটি বর্তনীতে যোগ করায় তড়িৎ প্রবাহের মান I1 হয়। পরে ঠিক প্রথমটির মতো একই রকমের আরও একটি তড়িৎ কোষ যোগ করাতে তড়িৎ প্রবাহের মান I2 হয়। আবার দ্বিতীয় কোষটিকে যদি সমান্তরালে যোগ করা হয় তাহলে তড়িৎ প্রবাহের মান I3 হয়। প্রমাণ করো 3I2I3 সমান 2I1I2 প্লাস I3। দেখো এটা কিভাবে সলিউশন হবে, দেখো কি বলছে যে একটা ছাত্র একটা তড়িৎ কোষকে একটা বর্তনীতে যোগ করেছে। মনে করো এরকম একটা তড়িৎ কোষ রয়েছে, ঠিক আছে, যার তড়িৎচালক বলের মান কত না ই, আর তার একটা আভ্যন্তরীণ রোধ রয়েছে মনে করলাম আর। সেটাই কি করেছে একটা বাইরের একটা রোধের সঙ্গে যুক্ত করেছে, ঠিক আছে, বাইরের একটা রোধের সঙ্গে কী করেছে যুক্ত করেছে, যার রোধটা কত আর। তাহলে এক্ষেত্রে দেখো কত প্রবাহ যাচ্ছে, এক্ষেত্রে প্রবাহ যাচ্ছে কত না I1, ঠিক আছে। এক্ষেত্রে কত প্রবাহ যাচ্ছে না I1 প্রবাহ যাচ্ছে মনে করো, ঠিক আছে। তাহলে দেখো I1 সমান কত হবে, আমরা I1 সমান জানি মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। এবার এই আর এই আর কিসে রয়েছে সমান্তরাল শ্রেণী সমবায় রয়েছে, তাহলে কত হয়ে যাবে I1 সমান E/R+R, ঠিক আছে। এবারে দেখো কি বলছে যে দুটো কোষকে এবারে শ্রেণী সমবায় লাগিয়েছে, তার মানে ছবিটা কীরকম হয়ে যাবে না এইরকমভাবে দুটো কোষ আছে, মনে করো এইরকমভাবে কি আছে দুটো কোষ রয়েছে, ঠিক আছে। সেটাকে বাইরে ওই বড় আর রোধের সঙ্গে যুক্ত করেছে। প্রত্যেকটা কোষে তড়িৎচালক বল ই এবং আভ্যন্তরীণ রোধ যদি আর মনে করি আমি, তাহলে এক্ষেত্রে কত প্রবাহ যাচ্ছে না I2 প্রবাহ কিন্তু যাচ্ছে, ঠিক আছে। তাহলে I2 সমান দেখো কত হয়ে যাবে, দেখো মোট তড়িৎচালক বল যেহেতু শ্রেণী সমবায় আছে 2E, তাহলে 2E বাই দেখো এই আর সবগুলোই হচ্ছে সিরিজে রয়েছে অর্থাৎ শ্রেণী সমবায় রয়েছে। তার মানে মোট রোধ কত হবে R প্লাস আর, তার মানে R প্লাস 2 ইন্টু স্মল আর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে যে দুটো কোষকে কি করেছে সমান্তরাল সমবায় লাগিয়েছে। সমান্তরাল সমবায় মানে কেমনভাবে আছে, এইভাবে আছে মনে করো, ঠিক আছে, এইভাবে আছে। তাহলে দুটো কোষ কী অবস্থানে রয়েছে সমান্তরাল সমবায় রয়েছে, ঠিক আছে। তাহলে দুটো কোষ কিসে রয়েছে সমান্তরাল সমবায় রয়েছে, তাকে বাইরের একটা ক্যাপিটাল আর এর সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রত্যেকটা কোষে তড়িৎচালক বল ই আর আভ্যন্তরীণ রোধ আর। তাহলে দেখো এক্ষেত্রে কত কারেন্ট যাচ্ছে না I3 পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে I3 সমান কী হবে মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। এবার এখানে দেখো মোট তড়িৎচালক বল কী হবে, যেহেতু আমি প্যারালালে লাগিয়েছি বা সমান্তরাল সমবায় লাগিয়েছি তুল্যচালক বল আমার ই হবে, এই দুটো পয়েন্ট ই হবে। তাহলে ওপরে কত থাকলো ই, ঠিক আছে, বাই দেখো এই দুটো রোধ কী সমবায় রয়েছে সমান্তরাল সমবায় রয়েছে। এদের তুল্য যদি আর ড্যাশ মনে করি তাহলে 1/r ড্যাশ সমান 1/r প্লাস 1/r, তাই তো। এবার দেখো এটা যদি আমি যোগ করে ফেলি কত বেরোবে 2/r বেরোবে। তার মানে আর ড্যাশ সমান কত বেরোলো R/2, আর তার সঙ্গে আবার এই আরটা কিসে রয়েছে শ্রেণী সমবায় রয়েছে মানে সিম্পলি যোগ হবে। তার মানে R/2 প্লাস কত হবে ক্যাপিটাল আর। তাহলে সমান দেখো ই থাকলো, নিচে লসাগু কত হয়ে গেল 2, তাহলে R প্লাস 2r হলো সমান দেখো এই দুটোকে ওপরে নিয়ে চলে যাও, তার মানে 2E/2r প্লাস কত হয়ে গেল আর, ঠিক আছে। তাহলে এটা আমার বেরিয়ে গেল I3 এর মান। তাহলে দেখো I1 I2 আর I3 আমি পেয়ে গেছি, ঠিক আছে। এবারে ধরো আমি মনে করলাম যে 1/I1 প্লাস 1/I2 I3 বের করছি, ধরো আচ্ছা এভাবে না করে এভাবে করতে পারো তুমি। মনে করো এখান থেকে ইগুলোকে সব সমান করে দাও, ঠিক আছে। ইগুলোকে যদি সমান করি দেখো এখান থেকে ই সমান কত পাবো, ই সমান পাবো দেখো I1 ইন্টু আর প্লাস আর পাবো। এখান থেকে দেখো ই যদি সমান করি ই সমান কত পাবো 2 ইন্টু I2 ইন্টু আর প্লাস 2r পাবো। আর এখান থেকে যদি ইটাকে সমান করি ই সমান কত পাবো না হচ্ছে 2 হচ্ছে ভাগ হবে, ইটা কত পাবো না হচ্ছে I3 ইন্টু 2r
2r প্লাস আর বাই কত পাবো 2 পাবো, ঠিক আছে। এইবারে দেখো যদি আমি বলি যে এখানে ব্যাপারটা কি ঘটছে, দেখো আমাকে প্রমাণ করতে কি দিয়েছিল, প্রমাণ করতে দিয়েছিল দেখো 3i2i3 সমান 2i1 ইন্টু i2 প্লাস হচ্ছে i3 প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে। দেখো তুমি ডাইরেক্ট তো বসিয়ে প্রমাণ করতে পারো বা এভাবেও করতে পারো, মনে করলাম আমি 1/i2 প্লাস 1/i3 করছি সমান, দেখো 1/i2 মানে কি, তাহলে আর প্লাস 2rটা ওপরে যাবে, 2ইটা নিচে আসবে, তার মানে দেখো আর প্লাস 2r বাই কত হয়ে গেল ই প্লাস i3, মানে এই দেখো i3 সমান কত বেরিয়েছিল 2e/2r প্লাস আর, তাহলে এটা ওপরে যাবে এটা নিচে আসবে, তার মানে 2r প্লাস আর বাই কত হয়ে গেল 2e হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো এধারে যদি আমি যোগ করি বাম লেফট হ্যান্ড সাইডে, দেখো i2i3 আমার কি হবে, i2i3 লসাগু, ওপরে কত আসবে i2 প্লাস i3 সমান দেখো 2e হচ্ছে লসাগু হবে, 2 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 2r প্লাস 2 দুগুণে 4r প্লাস 2r প্লাস হচ্ছে r থাকলো, ঠিক আছে। বা দেখো এখানে আমার i2i3 থাকলো, i2 প্লাস i3 থাকলো, বাই কত হলো i2i3, ঠিক আছে, সমান দেখো কত হলো 2r আর 2r যোগ করলে কত আসবে 4r, তাই না, 2r আর এখানে কত আছে 2r, 1 মিনিট, আচ্ছা এখানে 2 ছিল তাই তো, তার মানে এখানে 2 একটা আসবে, i2 মান বসিয়েছি 2e বাই এটা, মানে এটা উপরে গিয়ে এটা আসবে, যাই হোক 2 যদি থাকে তাহলে এটা r প্লাস শুধুমাত্র 2r হবে, তাহলে 2r আর 2r আর কত হয়ে গেল 3r, আর 2r আর 2r কত হয়ে গেল 3r, বাই কত আসছে না 2e আসছে আমার, ঠিক আছে 2e এলো, তাহলে বা এটাকে যদি ক্যালকুলেশন করি দেখো i2 প্লাস i3 থাকলো, বাই কত হলো i2i3, ঠিক আছে, বাই কত হলো i2i3 সমান দেখো কত আসছে আমার, এখান থেকে 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে r প্লাস আর বাই 2 ইন্টু ই করতে পারি, এবার এই যে r প্লাস আর বাই ই এটা মানেই কি দেখো i1 সমান ই বাই আর প্লাস আর ছিল, তাহলে r প্লাস আর বাই ই মানে কি 1/i1, তার মানে এটাই কি লিখতে পারি 3/2 ইন্টু i1, এটাই কি লিখতে পারি 3/2 ইন্টু i1, ঠিক আছে। তাহলে বা যদি কণাকণি গুণ করে দিই দেখো কত আসবে 3i2i3 সমান দেখো 2i1 তো আছে 2i1 ইন্টু i2 প্লাস হচ্ছে i3, এই হচ্ছে আমার হচ্ছে প্রুফটা কিন্তু হয়ে গেল, এটা গেল তোমার প্রথম হচ্ছে 2 দাগের কোশ্চেনের আনসার, ঠিক আছে। একবার আমি করছি, তোমরা স্ক্রিন পজ করে দেখে নিতে পারো, দেখো এইভাবে হচ্ছে জিনিসটা কিন্তু প্রমাণিত করা গেল, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো যে এর হচ্ছে পরের দাগের কোশ্চেনে, ঠিক আছে, পরের দাগের কোশ্চেনে চলে আসি, ঠিক আছে। তারপরে আমরা অথবার কোশ্চেন, দেখো 3 দাগের হচ্ছে অথবার কোশ্চেন কি বলছে দেখো, দেখো 3 দাগের অথবা না, এবার রয়েছে 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেন বলছে দেখো একটি দীর্ঘ ঋজু পরিবাহী তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটি থেকে 10 সেন্টিমিটার দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, ঠিক আছে, 10 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে তোমাকে জিজ্ঞেস করছে। দেখো এবারে যদি আমরা একটু বলি যে 4 দাগের কোশ্চেনটা কীভাবে আমরা করব, দেখো 4 দাগে, ঠিক আছে, 4 দাগে কী বলছে, তাহলে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে আই এর মান কত, আই এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, কতটা দূরত্বে, মনে করো আর সমান 10 সেন্টিমিটার দূরত্বে আমায় কী বের করতে বলছে, আমাকে হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। দেখো যদি আমি ওই যে দীর্ঘ ঋজু পরিবাহী তারটা রয়েছে তার থেকে যদি আমি 10 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান বের করি, তাহলে আমার ফর্মুলা কি হয়, ফর্মুলা হচ্ছে বি ইজিক্যাল টু μ0/4 পাই ইন্টু 2i বাই হচ্ছে আর হবে, ঠিক আছে। এবারে দেখো এই যে মিউজিরোর ভ্যালু কত হয়, মিউজিরোর ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7, ঠিক আছে, হ্যাঁ হেনরি মিটার ইনভার্স হয়, ঠিক আছে। তাহলে বাই কত আছে, বাই হচ্ছে আমার 4 পাই আছে, তাহলে 4 পাই লিখে ফেললাম, গুণিতক দেখো 2i, তাহলে 2 গুণিতক i এর মান কত 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার লিখে ফেললাম, ডিভাইডেড বাই দেখো আমার হচ্ছে 10, এটা কিন্তু সেন্টিমিটারে রয়েছে আর এগুলো সব এসআইতে আছে, তার মানে এটাকে মিটারে নিয়ে যেতে হবে, 10 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে 0 পয়েন্ট কত হবে 0.1, তাই তো, সেন্টিমিটার টু মিটার 100 দিয়ে ভাগ, হ্যাঁ 0.1 হবে, আর একক কী হবে ওয়েবার মিটার টু দি পাওয়ার -2। এবারে দেখো 4 পাই কেটে গেল, ঠিক আছে, 5 2 10, তাহলে 10⁻⁻7 থাকলো, ইন্টু দেখো 5 2 10 থাকলো, ইন্টু 0.1 মানে ওপরে আরেকটা 10 আমি গুণ করতে পারি, তাহলে ওয়েবার মিটার টু দি পাওয়ার -2, দেখো 10 আর 10 100 মানে 10-এর স্কোয়ার, তাহলে 10⁻⁻7 ইন্টু কত হবে 10-এর স্কোয়ার, তার মানে 10⁻⁻5 ওয়েবার মিটার স্কোয়ার কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 4 দাগের সঠিক উত্তর কত হলো 10⁻⁻5 ওয়েবার মিটার স্কোয়ার কিন্তু হয়ে গেল, ঠিক আছে। দেখো চলে আসছি আমরা 4 দাগের অথবা, ঠিক আছে, দেখো 4 দাগের অথবা কি বলছে 4 দাগের অর,
দেখো কি বলছে যে একটি পিএম চৌম্বক ভ্রামকের একটি দণ্ডচুম্বককে চৌম্বক ক্ষেত্র বি এর সাপেক্ষে থিটা কোণে ঘোরাতে কৃতকার্য করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো চৌম্বক ভ্রামকের মান কত বলছে সেটা লিখে ফেলি। চৌম্বক ভ্রামক সমান হচ্ছে কত বলছে পিএম, আর চৌম্বক ক্ষেত্র কত বলছে না চৌম্বক ক্ষেত্র সমান হচ্ছে আমাকে বলছে যে বি, কত কোণে ঘোরাবো থিটা কোণে কিন্তু আমায় ঘোরাতে হবে। তাহলে কত কৃতকার্য হবে, দেখো আমরা যেটা ফর্মুলা পড়ে এসেছি, দেখো কৃতকার্য কত হবে ডব্লু সমান, ঠিক আছে ডব্লু সমান কত হবে, ডব্লু সমান হবে পি মাইনাস পিএমবি কস থিটা, মাইনাস পিএমবি কস থিটা, যেখানে হচ্ছে পিএমটা চৌম্বক ভ্রামক, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর কস থিটাটা তো আমার হচ্ছে যে কোণে ঘোরাতে হচ্ছে। কেন এটা হয় দেখো, অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্রের যে দ্বিমেরু ভ্রামক তৈরি হয় সেখানে তার যে স্থিতিশক্তিটা হয় সেই স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে ইএম সমান মাইনাস পিএম ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক আছে, এবারে যেহেতু ডট প্রোডাক্ট আছে এখানে, ডট প্রোডাক্টের জন্য আমাদের কস থিটা আছে, তাহলে মাইনাস পিএমবি কস থিটা। ঠিক আছে, এই স্থিতিশক্তিটাই কিন্তু আমাদের হচ্ছে কার্য হিসাবে বিবেচনা করা হয়। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে মাইনাস পিএমবি কস থিটা। ঠিক আছে, নেক্সট দেখো আমরা চলে আসছি যে 5 দাগের কোশ্চেন। ঠিক আছে, 5 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটি স্পন্দনশীল এলসি বর্তনীর ক্ষেত্রে ধারকের সর্বোচ্চ আধান কিউ যখন মোট শক্তি কি বলেছে, মোট শক্তি তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমভাবে বণ্টিত থাকে তখন ধারকটির আধান কত। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ আধান, ঠিক আছে ধারকের সর্বোচ্চ আধান কত বলছে, ধারকের সর্বোচ্চ আধান সমান আমি মনে করলাম কিউ, ধারকের সর্বোচ্চ আধান কিউ। তাহলে বর্তনীর মোট শক্তি কত হবে দেখো, তাহলে বর্তনীর মোট শক্তি, ঠিক আছে বর্তনীর মোট শক্তি সমান কত হবে না হাফ কিউ স্কোয়ার বাই সি। ঠিক আছে, হাফ কিউ স্কোয়ার বাই কত হয়ে যাবে সি, কারণ ধারকের হচ্ছে শক্তি এটাই হয় হাফ কিউ স্কোয়ার বাই সি। এবারে মনে করো আমি ধরলাম যে ধারকের আধান যখন স্মল কিউ তখন তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি সমান কত হবে হাফ কিউ স্কোয়ার বাই সি হবে। ঠিক আছে, ওই অবস্থায় আমাকে বলেছে না তড়িৎ ক্ষেত্র আর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে শক্তিটা সমান হয়েছে। তাহলে ওই অবস্থায় চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি, ঠিক আছে ওই অবস্থায় চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি, ঠিক আছে সঞ্চিত শক্তি সমান কত হবে হাফ এল আই স্কোয়ার হবে। ঠিক আছে, হাফ এল আই স্কোয়ার, এলটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, তাই তো, তাহলে হাফের সাংখ্য যেটাকে আমরা বলি হাফ এল আই স্কোয়ার। ঠিক আছে, এবারে এই দুটো শক্তি যদি সমান হয়ে যায় বা সমান ভাগে বিভক্ত হয় তাহলে মোট শক্তি কত হবে, তাহলে দেখো মোট শক্তি যেটা হবে, মোট শক্তি সমান কি হবে হাফ কিউ স্কোয়ার বাই সি প্লাস কত হবে হাফ এল আই স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো এই দুটো শক্তি এটা আর এটা তো সমান, তার মানে যে কোনো জায়গায় যে কোনো লিখতে পারি। তাহলে হাফ কিউ স্কোয়ার সি থাকলো প্লাস হাফ এল আই স্কোয়ারের জায়গায় লিখতে পারি হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে দেখো যদি যোগ করি কত হয়ে যাবে, শুধু কিউ স্কোয়ার বাই সি আসবে। সুতরাং আমাকে এখানে এই যে কিউ স্কোয়ার বাই সি যেটা, তাহলে কিউ স্কোয়ার বাই সি এটাই তো মোট শক্তির সঙ্গে সমান, অর্থাৎ হাফ কিউ স্কোয়ার সি বাই এর সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে হাফ কত হয়ে যাবে ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই সি। এখান থেকে দেখো কিউ স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, কিউ স্কোয়ার সমান লিখতে পারি, দেখো হাফ তো নিচে থাকলো, 2 নিচে থাকলো, আচ্ছা এই সি ক্যান্সেল করে দাও, তার মানে কত আসবে কিউ স্কোয়ার বাই 2 আসলো। তাহলে কিউ সমান কত আসবে √আর হচ্ছে কিউ স্কোয়ার বাই 2, তার মানে কিউ বাই হচ্ছে √2। ঠিক আছে, এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে, একবার দেখে নিতে পারো, এটাই তোমার হচ্ছে কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে হাফ কিউ বাই হচ্ছে √2 কিন্তু তোমার সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো আমরা চলে আসবো 6 দাগের কোশ্চেনে। ঠিক আছে, 6 দাগের কোশ্চেন কি বলছে দেখো, নিবৃত্তি বিভব কাকে বলে। এটা তোমরা বইতে পেয়ে যাবে, তাও একবার বলে দিই যে ফোটো ক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে সংগ্রাহক প্লেটকে রাখলে আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয় তাকে নিবৃত্তি বিভব বলে। তাহলে নিবৃত্তি বিভব কাকে বলে বললাম, যে ফোটো ক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে সংগ্রাহক প্লেটকে রাখলে আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয় তাকে নিবৃত্তি বিভব বলা হয়। তারপরে দেখো বলছে যে ফোটো ইলেকট্রনের গতিশক্তি ও নিবৃত্তি বিভবের সম্পর্কটি লেখো। ফোটো ইলেকট্রনের গতিশক্তি আর নিবৃত্তি বিভবের সম্পর্ক, তাহলে 6 দাগে। ঠিক আছে, সম্পর্ক যেটা হয় সেটা হচ্ছে হাফ এমভি ম্যাক্সের স্কোয়ার সমান হচ্ছে ই ইন্টু
ভি নট হয়। এটা হচ্ছে তোমার নিবৃত্তি বিভব, এটা হচ্ছে ইলেকট্রনের ফোটো ইলেকট্রনের আধান, আর এটা ফোটো ইলেকট্রনের ভর, আর এটা হচ্ছে ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ। তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান ভি ম্যাক্সের স্কোয়ার সমান কত হয়, ই ইন্টু ভি নট। ঠিক আছে, তারপরে দেখো যেটা বলছে অথবার যে কোশ্চেনটা রয়েছে মজলের সূত্র। ঠিক আছে, মজলের সূত্র তোমরা কিন্তু বইতে পেয়ে যাবে। ঠিক আছে, মজলের সূত্র তোমরা কিন্তু বইতে পেয়ে যাবে। ঠিক আছে, তবু দেখো মজলের সূত্রটা একবার বলে দিই, তোমরা বইতে তো পেয়েই যাবে, তবু বলে দিই মজলের সূত্র কি বলছে। মজলের সূত্র বলছে কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল, ঠিক আছে, একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পারমাণবিক সংখ্যার সমানুপাতিক হয়। ঠিক আছে, কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মির বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পারমাণবিক সংখ্যার সঙ্গে কি হয়, সমানুপাতিক হয়। তারপরে দেখো বলছে যে এর গাণিতিক রূপ লিখতে বলেছে, তাই না, এর গাণিতিক রূপ দাও। এর গাণিতিক রূপটা কি, এর গাণিতিক রূপ হচ্ছে রুট অফ আর নিউ প্রপোর্শনাল টু জেড। রুট ওভার নিউ প্রপোর্শনাল টু কত না জেড। ঠিক আছে, এখানে নিউটা কি আর জেডটা কি সেটা বলে দিই। ঠিক আছে, দেখো নিউ যেটা হচ্ছে জেড যেটা হচ্ছে, জেড হচ্ছে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, কোনো মৌলের কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। আর নিউটা কি, নিউটা হচ্ছে যে মনে করো কে আলফা চূড়ার কম্পাঙ্ক। ঠিক আছে, কে আলফা মানে প্রথম যে চূড়াটা। ঠিক আছে, কে আলফা চূড়ার হচ্ছে কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক হচ্ছে নিউ। ঠিক আছে, তাহলে রুট ওভার নিউ প্রপোর্শনাল টু কত হয়ে যাবে, জেড হয়ে যাবে। এটাই হচ্ছে মজলের সূত্রের গাণিতিক রূপ। নেক্সট দেখো 7 দাগের যে কোশ্চেনটা বলছে থিওরিটিক্যাল কোশ্চেন, যে বেতার তরঙ্গের ক্ষেত্রে আয়নমণ্ডলকে একটি বিচ্ছুরক মাধ্যম হিসেবে বিবেচনা করার কারণ কি। দেখো বেতার তরঙ্গের ক্ষেত্রে আয়নমণ্ডলকে একটা বিচ্ছুরক মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় কারণ বেতার তরঙ্গ যখন আমরা মাটি থেকে হচ্ছে প্রেরণ করি তখন সোজা উপরে গিয়ে সেটা কি করে, আয়নমণ্ডল ধাক্কা খায়, ধাক্কা খেয়ে পুনরায় কি করে, পুনরায় হচ্ছে আমাদের পৃথিবীতে ফিরে আসে। ঠিক আছে, এই যে আয়নমণ্ডলে যে বেতার তরঙ্গটা ধাক্কা খেয়ে যে ফিরে এলো, ঠিক আছে, এখানে আয়নমণ্ডলটা মূলত হচ্ছে প্রতিফলক হচ্ছে হিসাবে কাজ করছে। ঠিক আছে, এবার তুমি বলবে যে আয়নমণ্ডলেই কেন প্রতিফলন হচ্ছে, অন্য কোনো স্তরে কেন প্রতিফলন হচ্ছে না। দেখো আয়নমণ্ডলে বেশ কিছু এমন কণা বিরাজ করে যেগুলো হচ্ছে বেতার তরঙ্গকে মানে বেতার তরঙ্গের দিক পরিবর্তন করতে পারে বা ডাইরেকশন পরিবর্তন করতে পারে। তার জন্য কিন্তু এই আয়নমণ্ডলকে একটা বিচ্ছুরক মাধ্যম হিসাবে কিন্তু বিবেচনা করা হয়। ঠিক আছে, তারপরে দেখো কম্পাঙ্কের বিরূপণ কাকে বলে। ঠিক আছে, তাহলে কম্পাঙ্কের বিরূপণ কাকে বলে সেটা একটু আমরা জেনে নেবো এখন। ঠিক আছে, দেখো কম্পাঙ্ক বিরূপণকে আমরা ইংরেজিতে বলি ফ্রিকোয়েন্সি মডিউলেশন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মডিউলেশন। ঠিক আছে, দেখো কম্পাঙ্ক বিরূপণ কাকে বলে এটাও তোমরা বইতে কিন্তু ইজিলি পেয়ে যাবে। তুমি একবার বলে দিই কম্পাঙ্ক বিরূপণ বা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডিউলেশন কাকে বলে না, দূর সঞ্চারের ক্ষেত্রে বাহক তরঙ্গের ওপর তথ্য সংকেতকে আরোপ করা হলে যদি বিস্তার অপরিবর্তিত থাকে শুধুমাত্র কম্পাঙ্কের মন্থর পর্যাবৃত্ত পরিবর্তন হয় তবে প্রক্রিয়াটিকে কম্পাঙ্ক বিরূপণ বা ফ্রিকোয়েন্সি মডিউলেশন বলা হয়। তাহলে দূর সঞ্চার ক্ষেত্রে বাহক তরঙ্গের ওপর তথ্য সংকেতকে আরোপ করা হলে যদি বিস্তার অপরিবর্তিত থাকে শুধুমাত্র কম্পাঙ্কের মন্থর পর্যাবৃত্ত পরিবর্তন হয় তবে প্রক্রিয়াটিকে আমরা কম্পাঙ্ক বিরূপণ বা ফ্রিকোয়েন্সি মডুলেশন বলে থাকি। ঠিক আছে, তাহলে দেখো এ পর্যন্ত আমরা 1 নম্বর এবং 2 নম্বরের সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রথম সেটের আলোচনা করে ফেললাম। ঠিক আছে, তোমাদের কাছে যদি WBH এর টেস্ট পেপার না থাকে তাহলে আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ফার্স্ট সেটটার পুরো একদম 1 নম্বর 2 নম্বর এবং বাদবাকি যা আছে পুরো 70 নম্বরের পেপারের PDF কিন্তু আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। পরবর্তী ক্লাসে আমরা এর সেট 2 সম্পর্কে আলোচনা করব, অথবা WBT এর যে প্রথম সেটটা আছে সেটাও কিন্তু আসতে পারে। ঠিক আছে, এবং বলে রাখি WBH এবং WBT এর সমস্ত কোশ্চেন পেপারের PDF কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের অন্যান্য সাবজেক্টে যদি দরকার পড়ে তাহলে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে সেটা আমি কিন্তু PDF করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।